আমি আবারও চলে এসেছি। আজকে আমরা ক্লাস 7-এর রায়মার্টিনের যে স্কুল নাম্বার 3 আছে সেটা আলোচনা করছি। সবাই রেডি তো বই খাতা নিয়ে? ঠিক আছে, চলো ঝটপট শুরু করি। প্রথমে কি আছে দেখো, নিম্নলিখিত অনুচ্ছেদটি দেবনাগরী হরফে লিখতে বলেছে। দেবনাগরী হরফ মানে কি? সংস্কৃত ভাষায়। তাহলে আমরা তো সবাই শিখেছি, তাহলে ঝটপট করে লিখে ফেলো, আমিও দেখিয়ে দিচ্ছি। কি আছে দেখো, প্রাচীনং তদেকং তপবনম, এটা আমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে। ভাষা তো আছে, সংস্কৃত অক্ষরে লিখতে হবে। তাহলে কি হবে? প্রাচীনং প্রাচীনং তদেকং প্রাচীনং তদেকং তপবনম। তপ আছে, তপবনম। সরি, প্রাচীনং তদেকং তপবনম। তারপরে কি আছে, তস্মিন তিষ্ঠতি কন্ন মুনেরাশ্রম পদম। তস্মিন তিষ্ঠতি, তস্মিন, ত দন্তস্বয়ময় হস্যি দন্তন্বয় হসন্ত। তস্মিন তিষ্ঠতি, তয় হস্যি মূর্ধন্য শয় ঠ তয় হস্যি তিষ্ঠতি। তস্মিন তিষ্ঠতি কন্ন মুনেরাশ্রম পদম। কন্ন, ক মূর্ধন্যয় ব, ক মূর্ধন্যয় ব। কন্ন মুনে, সরি মুনে মুনে রাশ্রম পদম। রয়াকার তালে বসায় রকলা, রাশ্রম পদম। প দো পদম, মনের আশ্রম পদম। তারপরে কি আছে, নানাবিধৈ বৃক্ষ পাদপৈ। নানাবিধৈ বৃক্ষ পাদপৈ। নানাবিধৈ বৃক্ষৈ পাদপৈ। বৃক্ষ পাদপৈ। নানাবিধৈ বৃক্ষ, নানাবিধৈ বৃক্ষৈ পাদপৈ। নানাবিধৈ বৃক্ষৈ পাদপৈ। তারপরে কি আছে, নিবিড়ং তৎস্থানম, বিসর্গ আছে, বিসর্গ দিতে হবে। তারপরে আছে নিবিড়ং তৎস্থানম। নিবিড়ং, নিবিড়ং তৎ স্থানম। স্থানম।
নিবিড়ং তৎ স্থানম। তারপরে কি আছে? অদূরে অপি নাসিত কোপি জনবসতি বসতি। অদূরে অপি, অদূরে অপি নাসিত, নাসিত কোপি জনবসতি। কোপি, জনবসতি। জনবসতি বিসর্গ আছে, বিসর্গ। তারপরে কি আছে? আশ্রমস্য অগ্রত বহতি স্বচ্ছ নীরা নদী মালিনী। আশ্রমস্য, আচ্ছা তাহলে অবশ্য আমরা আরেকটা ভাবেও করতে পারি, সেটা হচ্ছে আশ্রমস্য। আশ্রমস্য, এটা হচ্ছে আশ্রম আশ্রমস্য। এই তালবসার ফলাটা আমরা এইভাবে করে নিতে পারি, সেটা হচ্ছে আশ্রমস্য অগ্রত ও গয়রকলা তো। আশ্রমস্য অগ্রত বহতি স্বচ্ছ নীরা নদী। বহতি স্বচ্ছ নীরা নদী। দন্তস্বয় ব, চয় ছ। স্বচ্ছ নীরা নদী মালিনী। মালিনী। সানন্দং, তারপরে কি আছে? সানন্দং বিচরন্তি সরলা মৃগা বিহগা পতঙ্গাশ্চ। সানন্দং বিচরন্তি। সানন্দং দন্তন্য দন্তন্নয় দ অনুসার। সানন্দং বিচরন্তি, বিচরন্তি। সানন্দং বিচরন্তি সরলা সরলা মৃগা মৃগা বিহগা পতঙ্গাশ্চ। বিহগা পতঙ্গাশ্চ। প তো সরি পতঙ্গাশ্চ। এটা হলো তাহলে দেবনাগরী অক্ষর আমরা বুঝতে পারলাম, করে দিলাম, তোমরাও জানো প্রত্যেকেই। এবারে
আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে কি আছে দেখো, প্রদত্ত সংখ্যাগুলি দেবনাগরীতে লিখো। প্রদত্ত নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলিকে দেবনাগরী হরফে লিখতে হবে। আমরা দেবনাগরী হরফ শিখেছি, প্রত্যেকেই জানি, তাহলে ঝটপট করে লিখে দাও। তাহলে 2 নম্বরে কি আছে, প্রদত্ত সংখ্যাগুলি দেবনাগরীতে লিখো। 1, 6, 8। একে কি আছে, তাহলে কি হবে, 1, 6, 8। 1 কেমন আমরা করেছি, 2 এর মতো। 6 আমরা কেমন করেছি, 1, 6, 8। 1, 6, 8, এটা হলো দেবনাগরী হরফে লেখা। তারপরে আছে 2 নম্বরে দেখো, 3, 2, 0। এটা দেবনাগরীতে কি হবে, 3, 2। 2টা আমরা কেমন জানি, 2টা 2 এর মতোই, 0। তারপরে আছে 5, 4, 7। 5, 4, 7। 5টা কেমন, 4 এর মতো। 5, 4, 4টা আমরা জানি এরকম, আর 7টা কেমন, 3 এর মতো। 5, 4, 7। এইগুলি হলো আমাদের 1 আর 2 সলভ। তারপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে কি আছে দেখো, লিঙ্গ ও বচন নির্ণয় করো। লিঙ্গ বচন নির্ণয় কি আছে, বকৌ। বকৌ, বক মানে কি, বকটা আমরা জানি পুংলিঙ্গ, এক বচন, কিন্তু যেহেতু এখানে বকৌ আছে তাহলে কি হবে, ওটা দ্বিবচন। বকৌ, বকৌ আছে তাহলে এটা হচ্ছে দ্বিবচন, তাহলে এক একটা কি দ্বিবচন। এটা হচ্ছে একেরই পুংলিঙ্গ দ্বিবচন। তারপরে কি আছে, কমলম। কমলম মানে পদ্ম ফুল, তাহলে কমলম এটা হচ্ছে পদ্ম ফুল, মানে একটি পদ্ম ফুল কমলম। এটা তাহলে ক্লীবলিঙ্গ, আমরা জানি ফুলটা ক্লীবলিঙ্গ হয়, তাহলে ক্লীবলিঙ্গ এক বচন। কমলম পুংলিঙ্গ এক বচন। তারপরে কি আছে দেখো, এটা একটু ভুল আছে, এটা 2 হবে না, 2 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে তিথয়। তিথয় মানে তিথি, এটাও কি হবে, আমরা তিথিটাকে জানি স্ত্রীলিঙ্গ হিসাবে, স্ত্রীলিঙ্গ বহু বচন তিথয়। তিথয় মানে তিথি, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বহুবচন। আরেকটি কি আছে দেখো, ছত্রপতি। ছত্রপতি মানে রাজা, যিনি এক ছত্রের অধিকার, যিনি রাজা, তা হচ্ছে ছত্রপতি। তাহলে ছত্রপতিটা কি পুংলিঙ্গ এক বচন,
একজন রাজাকে বোঝাচ্ছে। ছত্রবতী, পুংলিঙ্গ, একবচন। এবার আমরা চলে যাব 4 নাম্বার সলভে। 4 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভ এটা দেখো কি আছে, দিনকর, এটা ভুল আছে, এটা হবে দিবাকর, এটা ভুল আছে, সরি, এটা ভুল আছে, এটা হবে দিবাকর। তাহলে দিবাকর মানে কি, দিবাকর এখানে হবে সূর্য। দিবাকর হলো সূর্য। তারপরে কি আছে, দধিনী। দধিনী মানে, দধি মানে দই, আর দধিনী মানে দই সমূহ। তারপরে কি আছে, তটিন্য। তটিন্য মানে নদীগুলি। তটিনী মানে নদী, একটি নদী, আর তটিন্য যদি বোঝায় তাহলে হবে নদীগুলি। তাই তটিন্য হচ্ছে নদীগুলি। তারপরে কি আছে, বাড়ি। বাড়ি মানে কি, জল। তারপরে আছে দুহিতা। দুহিতা মানে কন্যা। তারপরে গজ। গজ মানে হাতি। গাবো। গাবো মানে গরুগুলি। গো মানে গরু, গাবো মানে গরুগুলি। আর শশা মানে, শশা মানে বন। এগুলো হলো আমাদের সলভ হলো। কত নাম্বার স্কুল, এই কত নাম্বার, 4 নাম্বার। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আমাদের 4 নাম্বার, 4 নাম্বারের সলভ হয়ে গেল। এবার আমরা যাব পরেরটায়। পরে কি আছে দেখো, পরেরটা আছে অর্থ লিখো। শকটে, শকট মানে গাড়ি। তাহলে শকটে যখন আছে, এটা হচ্ছে গাড়িতে, এটা হচ্ছে সপ্তমীর একবচনের রূপ আছে শকটে, গাড়িতে। তোমাদের এটা লেখার দরকার নেই, তোমরা যখন পরীক্ষার খাতাতে লিখবে বা কোনো উত্তর লিখবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি। এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা খালি শকটে লিখে গাড়িতে লিখবে। তোমরা অ্যান্সার দেবে কিন্তু পূর্ণ বাক্যে, শকটে, এইভাবে তোমাদের লিখতে হবে। শকটে মানে গাড়িতে, শকটে মানে গাড়িতে। আবার ঝটিকাবাত, ঝটিকাবাত মানে ঝড়ো বাতাস। তোমরা উত্তরটা দেবে এইভাবে, ঝটিকাবাত মানে ঝড়ো বাতাস। তারপরে দেখো সংস্কৃতে অনুবাদ 6, কাঁঠালগুলি। কাঁঠালগুলি কি হবে, পনসানি। পনসানি, পনস মানে কাঁঠাল, পনসানি মানে কাঁঠালগুলি। আর এখানে কি আছে দেখো, ছত্রম, ছাতা। ছাতার সংস্কৃত ছত্রম। ছাতার সংস্কৃত কি হলো, ছত্রম। তাহলে কাঁঠালগুলি হলো পনসানি, পনস মানে কাঁঠাল, আর ছাতা হলো ছত্রম। চলে যাব পরে। দেখো 7 নম্বরে কি আছে, সঠিক উত্তর নির্বাচন। ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক কি হবে, আমরা আগেই পড়েছি, প্রত্যেকেই জানি। ঝটপট বলো, ভাষার ক্ষুদ্রতম একক কি, বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক বর্ণ। তারপরে সংস্কৃতে স্বরবর্ণ, সংস্কৃতে স্বরবর্ণ কটি, 13টি। আগে 14টি ছিল। অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ, রি দীর্ঘ রি, লি দীর্ঘ লি, এ ওই ও ও। কিন্তু বর্তমানে দীর্ঘ লি এর কোনো ব্যবহার নেই সংস্কৃতে। তাই সংস্কৃতের স্বরবর্ণ কটি, 13টি।
তারপরে দেখো সন্ধ্যাক্ষর নয়, আমরা জানি এ আর ওই আর ও হচ্ছে সন্ধ্যাক্ষর, তাহলে সন্ধ্যাক্ষর নয় কোনটি? দীর্ঘই। এবারে চলে যাব পরে। 8 কি বলেছে দেখো, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? আমরা আগেই পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে সব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তাই কি হলো, যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তাই ব্যঞ্জন বর্ণ কি? উদাহরণ কি? যেমন ক, ক যোগ অ সমান ক, কা, ক যোগ আ সমান আকা। আবার কি কয় হস্যি কি আছে? ক যোগ হস্যই সমান কি? আবার কি আছে? কু, ক যোগ হস্য উ সমান কু, এটা যোগ হবে, ক যোগ হস্য উ সমান কু। তাহলে আমরা প্রত্যেকে কি দেখছি? স্বরবর্ণের সাহায্য নিতে হচ্ছে, কারণ আমরা যখন ক উচ্চারণ করছি সেখানেও অ আসছে, কা উচ্চারণ করলে ক যোগ আ, হস্য ই, হস্য এগুলো সবই হচ্ছে স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ হচ্ছে? স্বরবর্ণের সাহায্য নিয়েই। তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। উদাহরণ হয়ে গেল। তারপরে উৎসবর্ণ কোনগুলি? তাহলে উৎসবর্ণ কোনগুলি তো আমরা জানি। তাহলে উৎসবর্ণ কেন বলা হয়? তালে বস, পেট কাটা, মূর্ধন্য ষ, দন্তস্ব হয়, এরা উৎসবর্ণ। কিন্তু এদেরকে উৎসবর্ণ কেন বলা হয়? কারণ এগুলো যখন উচ্চারণ করা হয় তখন মুখ থেকে উষ্ণ বা গরম বাতাস বের হয়। দেখো তোমরা প্রত্যেকেই দেখো, তালে বসো, পেট কাটা, মূর্ধন্য ষ, তোমরা হাত দিয়ে দেখো যে মুখ থেকে একটা গরম বাতাস বের হচ্ছে, তাই এদেরকে উৎসবর্ণ বলে। প্লুতস্বরের মাত্রা 3 মাত্রা। প্লুতস্বরের 3 মাত্রা হয়, প্লুতস্বরের 3 মাত্রা থাকে। এবারে চলে যাব পরে। পরেরটি কি আছে দেখো, 10-এ উচ্চারণ স্থান নির্ণয় করো। আ, 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 আটা দেখো আমরা যখন উচ্চারণ করছি তখন কণ্ঠ দিয়ে উচ্চারণ হচ্ছে, আয়ের উচ্চারণ কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে আ। এবারে দেখো কি আছে, চ, চ, চ দেখো জিভটা তালুতে লাগছে, তাই এটা তালব্য বর্ণ বলা যায়, এটা তালু থেকে হচ্ছে, তালু থেকে উচ্চারিত হচ্ছে। তারপরে দেখো ম, ম, ম দুটা ঠোঁট লাগছে, দুটা ঠোঁটের সাথে ঠোঁট লেগে ম উচ্চারিত হচ্ছে, ম, তাহলে এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। তারপরে দেখো ঔ, ঔ, ঔ হচ্ছে কণ্ঠস্থ, কণ্ঠও লাগছে আবার ওষ্ঠও লাগছে, ঔ, ওষ্ঠ, আমাদের ওষ্ঠও দরকার হচ্ছে আবার কণ্ঠও দরকার হচ্ছে, তাই এটা হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। কণ্ঠ ও ওষ্ঠ, তাই এটা হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠ ওষ্ঠ উভয় স্থান থেকে উচ্চারিত হচ্ছে, তাই এটা কণ্ঠস্থ বর্ণ হচ্ছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে 11-তে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। আমাদের বিশ্লেষণ করে দেখাতে হবে, বর্ণ বিশ্লেষণ। আমরা প্রত্যেকেই পড়েছি বর্ণ বিশ্লেষণ কাকে বলে, এবার আমরা বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে কি আছে, যুষ্মাকম। একে আছে কি দেখো, যুষ্মাকম। এটাকে বিশ্লেষণ করতে হবে। তাই বিশ্লেষণ করলে কি পাবো, অন্তস্থ জ যোগ হস্য উ যোগ দন্তস্ব যোগ ম যোগ আ যোগ ক যোগ অ যোগ ম, যুষ্মাকম। তারপরে কি আছে দেখো, নৃত্যতি, নৃত্যতি। নৃত্যতি, এটাকে ভাঙলে কি হবে, দন্তন্য যোগ রি
যোগ তয় জফলা আছে, তা তয় জফলাটি কি হবে? ত অন্তস্থ জ, তাহলে ত যোগ অন্তস্থ জ যোগ তি, তিতে কি হবে? ত আর হস্যই, ত যোগ হস্যই, নৃত্যতি। এবারে কি আছে? 3 নম্বরে আছে স্পর্শ। স্পর্শ দন্তস্বয় প, তালে বসয় রেপ, স্পর্শ। তাহলে এটা ভাঙলে কি হবে? দন্তস্বয় প আছে, তাহলে দন্তস্ব যোগ প যোগ তালে বস যোগ র। স্পর্শ। এই হলো আমাদের 3 নম্বর স্কুল। পরবর্তী স্কুল নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি।